আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য চমৎকার একটা ক্লাস নিয়ে চলে আসছি। ক্লাসটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের উপর। এসএসসি কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জটিল, সবচেয়ে ভয় পাও এমন একটা চ্যাপ্টার। কেমন হয় যদি এই একটা চ্যাপ্টারে আমি তোমাকে 63টা এমসিকিউ সলভ করাই, আর ওই 63টা থেকেই তুমি হুবহুব কমন পাও, ওই 63টা থেকেই বারবার কোশ্চেন রিপিট আসে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, তুমি ঠিক শুনছো, আমি যেটা বলছি এইটাই। এই চ্যাপ্টার থেকে আমি বাছাই করে 63টা এমসিকিউ বাছাই করছি, একদম মানে ধরে 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 বাছাই করে। আমার কাছে 100টা টাইপ করা ছিল, ওই 100টার ভিতর থেকে আমি একদম টাইপ ওয়াইজ 63টা কভার করছি। ওই 63টার ভিতর থেকেই তুমি এই চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরিথিং কভার করে ফেলতে পারবা, সব বেসিকই মোটামুটি চলে আসবে। আমি ধীরে ধীরে শেখাবো, এবং এইগুলা তুমি যদি কভার করো আমার সাথে সাথে দেখে নাও, তাহলে তুমি মোটামুটি পারবা। প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিব, প্রত্যেকটা এমসিকিউ তোমার জন্য বেস্ট হয়, এভাবেই শেখাবো। সো চলো আমরা দেরি না করে শুরু করি। এই ক্লাসটা খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে। এই ক্লাসটা করলে এবং আমি যেভাবে বোঝাবো এভাবে তুমি যদি বুঝে নাও, ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ আর কখনোই তুমি প্রবলেমে পড়বা না ইনশাল্লাহ। এইটুক গ্যারান্টি মিল্টন ভাই তোমাকে দিচ্ছে, তুমি আর কখনোই প্রবলেমে পড়বা না। সো এই ক্লাসটা করবা এবং আইটিএস একাডেমিকে সাবস্ক্রাইব করবা, আইটিএস একাডেমির সাথে থাকবা, কেমন? চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই দেখো আমাদের বলছে কোন মূলকটির উপাদান হাইড্রোকার্বন। কোন মূলকটির, এখানে হাইড্রোকার্বন বলতে বোঝাচ্ছে, খেয়াল করো, হাইড্রোকার্বন কথাটার মানে বোঝাচ্ছে হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বন, তো এখানে যে কয়টা যৌগ আছে এই যৌগগুলোর ভিতরে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন আছে, এমন যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন বলবো। শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন আছে। তো আমরা এখানে যে কেরোসিন গ্যাসটা পাচ্ছি না, কেরোসিন যেটা পাচ্ছি না, মিথিলিন, কেরোসিন, ন্যাচারাল গ্যাস যেগুলো আছে না, এখানে শুধুমাত্র হাইড্রোকার্বন থাকে, মানে হাইড্রোজেন এবং কার্বন থাকে। এই জন্য আমরা কেরোসিনকে বলতে পারবো যে এটা শুধু হাইড্রোকার্বন। কেরোসিনের পাশাপাশি মোম যদি কখনো অপশনে থাকে, কি থাকে? মোম। মোমও শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি, এই জন্য এটাকে আমরা হাইড্রোকার্বন বলবো, ঠিক আছে? বাকি দেখো ফরমালিন, ভিনেগার, মিথিলেটেড স্পিরিট, এগুলোতে অন্য কিছু থাকতে পারে। ফরমালিনে অন্য কিছু থাকে, ভিনেগারে থাকে, মিথিলেটেড স্পিরিটে থাকে, কি কি থাকে আমরা সামনে একটা একটা করে দেখবো। বাট কেরোসিন, মোম, এগুলোতে শুধু হাইড্রোকার্বন থাকে। হাইড্রোকার্বন মিন্স শুধু হাইড্রোজেন এবং কার্বন। এর ভিতরে যদি অন্য কোনো যৌগ চলে আসে, যেমন ক্লোরিন, তারপরে অক্সিজেন, অন্য কিচ্ছু চলে আসে, সেটা কিন্তু হাইড্রোকার্বন হচ্ছে না, সেটা হাইড্রোকার্বনের জাতক হচ্ছে, মানে হাইড্রোজেন কার্বনের মাধ্যমে তৈরি যৌগ হচ্ছে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, পরে আসো। যেমন দেখো এখানে আমি এটার ব্যাখ্যাও লিখে দিছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা তো ডেফিনেটলি ক্লাস পিডিএফ দিয়ে দিব, ডেসক্রিপশনে এবং কমেন্ট চেক করলে পেয়ে যাবা। তো এই ক্লাস পিডিএফে এগুলো তুমি পাবা। দেখো পেট্রোল, তারপরে কেরোসিন, ডিজেল, তারপরে হচ্ছে প্যারাফিন, মোম, এগুলো সব হাইড্রোকার্বন। এগুলো একদম পিওর হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি হাইড্রোকার্বন, তাহলে এইগুলা তুমি দাগাবা। নিচের কোনটি হাইড্রোকার্বন, শুধু হাইড্রোকার্বনের কথা বলে, তাহলে এইগুলা তুমি দাগাবা। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার চলো পরে বলছে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ভাইয়া, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটা ওয়ার্ডে খেয়াল করতে হবে। যখনই অসম্পৃক্ত কথাটা বলবে মাথায় রাখবো, অসম্পৃক্ত কথাটা বলা মানেই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকা মানেই অসম্পৃক্ত। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এটা থাকা মানেই অসম্পৃক্ত। সম্পৃক্ত কথাটা বললে আমার সিঙ্গেল বন্ড লাগবে। তার মানে যারা সম্পৃক্ত তারা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন যারা সম্পৃক্ত তারা হচ্ছে অ্যালকেন। সাধারণ সংকেত কি তোমার? RH, তাই না? RH মানে কি? CnH2n+2 এটা। আর যারা অসম্পৃক্ত তারা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, তাই না? অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, আর অ্যালকাইন যেটা আছে, অ্যালকাইন যেটা আছে এইটা সাধারণ সংকেত কি? CnH2n-2। এই কয়েকটা নিলে তুমি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পাবা। তো এটা এবং এটা, এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। খেয়াল করো এগুলো কি? এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা যেই অ্যালকিন পাচ্ছি, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে আমরা একটু মিলাবো কোনটা অ্যালকিন। এখানে খেয়াল করলে দেখো 2 কার্বন নিলে 2 দুগুণা 4 আর 2 6, তার মানে এটা কিন্তু অ্যালকেন। অ্যালকেন মানে কি? সম্পৃক্ত। C3H6 এটা দেখো হুবহুব অ্যালকিনের সাথে মিলে যায়, মানে 3 হলে 6 হয়, দ্বিগুণ। তাহলে এইটা আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? বাকিগুলা দেখো, এটা আমার অ্যালকেন, এটা আমার অ্যালকেন। তাহলে বি নাম্বার যেটা আছে এটা আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন। তাহলে অ্যালকিন হলে আমরা ওইটা দাগাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? এই বেসিকটা তোমার জানা লাগবে। বেসিক যদি জানো তাহলে তুমি ইজিলি দাগাইতে পারবা। ওকে, এখন যারা বেসিক ক্লাস করো নাই তারা ইস্তিয়াক ভাইয়ের বেসিক ক্লাস করতে পারো। আর যদি আমার রিভিশন ক্লাস চাও তাহলে কমেন্টে জানাবা যে ভাইয়া এই চ্যাপ্টারের উপর আপনার রিভিশন বেসিক ক্লাস চাই, তাহলে আমি রিভিশন বেসিক ক্লাসও তোমাদের জন্য নিয়ে দিব। ওকে, চলো আমরা শুরু করি।
এবার আসো বলছে নিচের কোনটি বিউটাইন 2 এর সংকেত? বিউটাইন, খেয়াল করো, টাইন, আইন, আইন আছে, যোগের শেষে আইন আছে। আইন মানে কি? অ্যালকাইন থেকে আসতেছে। আইন শব্দটা অ্যালকাইন থেকে আসতেছে, খেয়াল করো, অ্যালকাইন। অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এবার বিউট মানে কি? বিউট মানে আমার কার্বন সংখ্যা হবে 4, তাহলে আমি 1 2 3 4 4 কার্বন নিব। 4টা কার্বন নেওয়ার পর এই বিউটাইন 2 মানে 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকবে। তো এই দিক থেকে যদি কাউন্ট করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে আমি ট্রিপল বন্ড দিব। দেওয়ার পরে বাকিগুলোতে আমরা সিঙ্গেল বন্ড দিব। তাহলে খেয়াল করো, এই জায়গায় আমি 3টা হাইড্রোজেন দিলাম, এখানে আমার 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এখানেও আমার 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এখানে আমি তিনটা বন্ড দিলাম। তাহলে দেখো এখন আমি যদি এইটা নিই, এইটাকে বলা হবে বিউটাইন। এটাকে কি বলা হবে? বিউটাইন 2। কেন বিউটাইন 2? কারণ 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। বিউটাইন 2 কারণ কি? 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। সো এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখন আমরা দেখি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4টা কার্বন, তার ভিতর 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। এখন একটু মিলাই, কোন জায়গায় 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে? দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই যে 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমার যখনই প্রশ্ন বলছে বিউটাইন 2, এই আইন শব্দটা, এটা আমাদেরকে সুন্দর মতো আলাদা করতে হচ্ছে। এই বিউটাইন 2 কথাটা দেখো, এটা আমাদের চিরাং বোর্ডে আসছে, কয়েকবার আসছে। এটা এই টাইপের কোশ্চেন বহুত আসে। হ্যাঁ, সো তুমি একবার যদি শিখে যাও, একবার যদি সিস্টেমটা শিখে যাও, সিমিলার বেসিকে সব কোশ্চেন তুমি পারবা। ওকে, এবার আসো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের সংকেত? ভাই খেয়াল করো, বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে। আবার বলছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল মানে এটা বদ্ধ হবে, বদ্ধ হবে, আবদ্ধ, শিকল হবে বদ্ধ। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের যে বেসিকটা আছে, আমরা যদি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দিকে যাই, এটা আমার C2H4, তার মানে অ্যালকিন, এটা তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন না। তারপরে দেখো C3H4, এটা কি? এটা আমরা কোনো কিছুর সাথে মিলাইতে পারতেছি না। তারপরে দেখো C3H6, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটাও অ্যালকিন। তারপরে দেখো এটা হচ্ছে C4H6, এটাও আমরা কোনো কিছুর সাথে মিলাইতে পারতেছি না। এখন অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা এইটা আর এইটা বাদ দিচ্ছি, বিকজ এই দুইটা অ্যালকিনের সাথে মিলে যাচ্ছে, এই দুইটা অ্যালকিনের সাথে মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা বাকি যেগুলো আছে এগুলো একটু মিলানোর চেষ্টা করব। এখানে দেখো বি নাম্বার যেটা আছে, আমি যদি 3 কার্বন বিশিষ্ট যৌগ নিই, 3 কার্বন বিশিষ্ট যৌগ নিই, এবার বলছে এটা কি? অসম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত মানে 2টা কার্বনের ভিতর একটাতে ডাবল বন্ড থাকবে। আচ্ছা, নিলাম ডাবল বন্ড, বাকিগুলো তাহলে আমার কি? সিঙ্গেল বন্ড। এবার দেখো এখানে আমার 2টা হাইড্রোজেন যাবে, এখানে আমার একটা হাইড্রোজেন যাবে, এখানে আমার একটা হাইড্রোজেন যাবে। দেখো তো আমার 4টা হাইড্রোজেন মিলে কিনা? উত্তর হচ্ছে ইয়েস, মিলে যাচ্ছে। 1 2 3 আর 1 4। তাহলে দেখো এইটা আমার একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আবার এখানে অসম্পৃক্ত, কারণ কি? কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তার মানে আমার এখানে আমি কারেক্ট আনসার বি নাম্বারকে দাগাইতে পারতেছি। বুঝতে পারছো? তাহলে আমি প্রথমে এ আর সি কে ক্যান্সেল আউট করলাম, তারপরে বি নাম্বার যেটা আছে সেইটাকে আমি মিলানোর চেষ্টা করলাম 3 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল হাইড্রোকার্বন দিয়ে, এবং দেখছি মিলে গেছে। তার মানে বি হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। তাহলে বদ্ধ শিকলের যে বেসিক, সেই বেসিক অনুসারে মিলে গেল। সিম্পল না? একদম সিম্পল একটা জিনিস, জাস্ট তুমি যদি একটু ট্রাই করো তাহলেই পারবা। ওকে, এবার আসো পরের কোশ্চেন বলছে সাইক্লোবিউটিনের, সাইক্লোবিউটিন, দেখো এখানে হর্ষাই দৈন্তন্য আছে ইন। ইন মানে কি? অ্যালকিন। ইন মানে কি? ইন মানে হচ্ছে অ্যালকিন, তার মানে যৌগের ভিতরে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, অ্যালকিন। আবার সাইক্লো হবে, সাইক্লো মানে কি? বদ্ধ শিকল। তারপরে দেখো বিউট, বিউট মানে কি? টোটাল কার্বন সংখ্যা 4টা হবে। এইগুলো কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অ্যালকিন, অ্যালকিন, সাইক্লো হবে মানে বদ্ধ শিকল, কার্বন সংখ্যা 4টা। তাহলে আমি দেখব এখানে আমাদের কার্বন সংখ্যা 4টা কোনটায় কোনটায় আছে। দেখো অপশন 4টার ভিতরে আমাদের কার্বন সংখ্যা 4টা আছে। এবার আমার যেটা দেখা লাগবে সেটা হচ্ছে সাইক্লোবিউটিন মানে কি? এখানে আমাদের সাইক্লো হবে। দেখো সব কয়টাই আমাদের সাইক্লো। এবার পরবর্তীতে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে ডাবল বন্ড আছে। এবার আমি ডাবল বন্ডও সব জায়গায় দেখতে পাচ্ছি, তার মানে যে কোনোটা অ্যান্সার হতে পারে। 4টা সংকেতের ভিতরে একটা সংকেত ঠিক আর বাকি 3টা ভুলভাবে দাগানো আছে। এখন ভুলভাবে দাগানো বলতে কি বুঝাচ্ছি ভাইয়া? হাইড্রোজেন এবং কার্বনের যে হাতগুলো আছে, কার্বনের 4টা হাত ফিল আপ আছে কিনা এটা আমার মিলাইতে হবে। যেমন ধরো আমি যদি এখানে দেখি,
এই কার্বনের এদিকে দুইটা হাত, এদিকে দুইটা হাত, চারটা হাত, এই হাইড্রোজেনের সাথে দুইটা, তাহলে এক কার্বনের 6টা হাত হয়ে গেল। এটা কি হয়? হয় না। একটু বোঝার চেষ্টা করো, এই কার্বনের এদিকে দুইটা, এদিকে দুইটা, চারটা, আর এখানে একটা, 5টা, তাহলে এই কার্বনের 5টা হাত হয়ে গেল। এটা কি হয়? হয় না। এখানে একটু মিলানোর চেষ্টা করি, এদিকে দুইটা, এদিকে দুইটা, চারটা, এখানে একটা, 5টা হাত হয়ে গেল। এটা কি হয়? হয় না। এবার এখানে মিলানোর চেষ্টা করি, এই কার্বনের এদিকে দুইটা, এদিকে একটা, 3টা, এদিকে একটা, 4টা, তাহলে এই কার্বনের 4টা হাত হলো। এই কার্বনের এদিকে একটা, এদিকে একটা, দুইটা, এদিকে দুইটা, 4টা, এই কার্বনের 4টা হাত হলো। এদিকে একটা, এদিকে একটা, দুইটা, এই দুইটা, 4টা। তাহলে বি নাম্বার আসতেছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে প্রত্যেকটা কার্বনের 4টা হাত আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, 4 কার্বন বিশিষ্ট যৌগ, আবার বদ্ধ শিকল। তার মানে বি নাম্বার আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এখান থেকে যদি এমসিকিউ আসে আমি এইভাবে করতে পারবো না? সিম্পল, একদম সিম্পল, পারবো। কেন পারবো না? ডেফিনেটলি পারবো। এবার আসো, আরে এটা 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 দিছে কেন? এটা ভুল লাগাইছে এখানে, এটা ভুল লাগাইছে, এটা হবে না, এটা হবে, এটা হবে কারেক্ট আনসার। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের 4 হাত, এটাই ফিল আপ হইছে। এখানে দেখো এদিকে দুইটা, এদিকে দুইটা, 4টা, এদিকে একটা, 5টা হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হচ্ছে না। 5টা হাত হইলে হবে না, এটা ভুল লাগানো আছে, দাগানো হবে ওইটা। ওকে, এবার বলতে দেখো কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? অ্যারোমেটিক মানে হচ্ছে আমার বেনজিনের মতো হতে হবে। দেখো বেনজিনকে অ্যারোমেটিক কেন বলা হয় একটু একটু বোঝার চেষ্টা করি। বেনজিনে আমরা এই যে বেনজিন যৌগটা পাচ্ছি, এখানে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড পাই। তো কখনো যদি আমরা ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল এরকম ক্রম পাই, হ্যাঁ, ডাবল তারপরে সিঙ্গেল, আবার ডাবল তারপরে সিঙ্গেল, এরকম ডাবল সিঙ্গেলের এরকম যদি আমরা ক্রম পাই, এই ক্রম বা পরপর যদি পাই, তখন সেটাকে আমরা বলতে পারি কনজুগেশন। কি বলতে পারি? এটাকে বলতে পারি হচ্ছে কনজুগেশন। আর ভাই কনজুগেশন যদি থাকে তখন সেটা অ্যারোমেটিক হয়। আরো অনেক শর্ত আছে, হাগেল তত্ত্ব আছে, অনেক তথ্য আছে, সেগুলোতে আমরা না যাই, এগুলো তোমরা বড় ক্লাসে শিখবা। আমার জৈব যৌগের বড় ক্লাসের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা এগুলা, বাট আমরা ওগুলাতে না যাই। আমরা বেসিক জিনিসপত্র দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার বেনজিন। এই বেনজিনে আমাদের কনজুগেশন আছে, এই জন্য এটাকে আমরা অ্যারোমেটিক বলতেছি। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই জায়গায় একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। প্রত্যেকটা কার্বনের এই কোনায় দেখো 2টা হাত, এখানে একটা 3টা হাত, তাহলে 4টা হাত ফিল করতে গেলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে সবগুলা হাত ফিল করতে গেলে আমাদের প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে। তো এখানে আমাদের টোটাল 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন থাকে। এইটাকে বলা হয় C6H6। তার মানে বেনজিনের সংকেত কি ভাইয়া? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তাহলে আমরা এই বেনজিন সম্পর্কে একটু দেখি। সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল এরকম থাকবে, এটাকে বলে কনজুগেশন, এটা হলে সেটা অ্যারোমেটিক। আচ্ছা, তারপরে সংকেত কি? সংকেত হচ্ছে C6H6। এখানে খেয়াল করো, এইটা আমার সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে আমার সিগমা বন্ড। প্রথম বন্ধন যেটা, এটাকে বলা হচ্ছে সিগমা বন্ড। আর 2 নাম্বার যে বন্ধনটা থাকে, এই যে 2 নাম্বার এক্সট্রা যে বন্ধনটা থাকে, এটাকে বলে পাই বন্ধন। এটাকে কি বলে? এটাকে বলে পাই বন্ধন। তো খেয়াল করো, এই যে ডাবল বন্ডের ক্ষেত্রে পরে যে বন্ধনটা থাকে এটা পাই বন্ধন। এইটা একটা পাই, এটা একটা পাই, এটা একটা পাই। এখন সিগমা পাই কি জিনিস সেটা তোমরা বড় ক্লাসে জানবা। আপাতত শুধু এইটুকু মনে রাখো, প্রথম বন্ধনটা সিগমা, দ্বিতীয় বন্ধনটা পাই। তাহলে এখানে 2টা আছে, একটা সিগমা একটা পাই, এখানে একটা আছে, একটাই সিগমা, এখানে একটা সিগমা একটা পাই। তো এখানে পাই বন্ধন আছে আমার 3টা। পাই বন্ধন কয়টা? 3টা। বাকি যেগুলো আছে সবাই সিগমা বন্ধন, পাই বন্ধন হচ্ছে আমাদের এখানে 3টা। তাহলে যদি জিজ্ঞেস করে পাই বন্ধন কয়টা, উত্তর হচ্ছে 3টা। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে এটা অ্যারোমেটিক কোনটা গেল? বেনজিন। পরে বলছে কোন যৌগটিতে 3টি দ্বিবন্ধন আছে। খেয়াল করো, 3টি দ্বিবন্ধন, ডেফিনেটলি এটা বেনজিন। আমরা একটু আগে দেখে আসছি, বেনজিনের ক্ষেত্রে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, তাহলে টোটাল দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন কয়টা ভাইয়া? কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে 3টা। কার্বন কার্বন দ্বিবন্ধন 3টা। তাহলে এটা বেনজিন। আর বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। কেন C6H6? একটু আগে দেখালাম। বুঝতে পারছো কেন C6H6? একটু আগে দেখাই দিছি। তাহলে আমরা পারবো কিনা বলো? সিম্পল, আমরা পারবো। এবার আসো, পরের কোশ্চেন বলছে বেনজিন অণুতে কয়টি দ্বিবন্ধন বিদ্যমান? একটু আগে আমরা দেখছি বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন বিদ্যমান। তাহলে বুঝতে পারছো এক বেনজিন থেকে কত ধরনের প্রশ্ন আসে। ওই যে একটু আগে যেটা দেখাইছি ওইগুলারই সবগুলা রূপভেদ আছে। তাহলে 3টি আমাদের দ্বিবন্ধন বিদ্যমান। বলছে কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? কোনটা অ্যারোমেটিক?
আমরা দেখছি যে অ্যারোমেটিক মানে হচ্ছে আমাদের বেনজিন। অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে আমাদের বেনজিন। তাহলে পারবো কিনা বলো তো? অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে আমাদের বেনজিন। পারবো? অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে আমাদের বেনজিন। ওকে, আচ্ছা, এবার বলছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? তাহলে অ্যারোমেটিক খুঁজতে হবে, এখানে আমাদের কোনটা অ্যারোমেটিক সেটা খুঁজতে হবে। ভালো করে খেয়াল করো, প্রথমটা দেখতে পাচ্ছি এখানে কার্বন 3টা, হাইড্রোজেন 8টা, মানে 3 আছে, 3-এর দ্বিগুণ, তার সাথে 2 যোগ, তার মানে এটা কি অ্যালকেনের সংকেত না? CnH2n+2 এটা অ্যালকেনের সংকেত। অ্যালকেন হলে তো আর সেটা অ্যারোমেটিক হয় না। এখানে দেখো 2 এর ডাবল করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, তাহলে এখানে আমরা এটাও অ্যারোমেটিক মানে অ্যালকেন পাচ্ছি RH। এইটাই ভালো করে খেয়াল করলে দেখবা 10টা আমাদের, খেয়াল করো 10টা আমাদের কার্বন আছে আর 8টা হাইড্রোজেন আছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যারোমেটিক হওয়ার সম্ভাবনা আছে। অ্যারোমেটিকে হাইড্রোজেন সংখ্যা সবসময় কম হয়। আবার বলি, অ্যারোমেটিকে চিনার উপায় হচ্ছে হাইড্রোজেন কম হয়, কম হয়, অনেক কম হয়। পরেরটা দেখো, এইটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা OH, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের সংকেত কি জানি ভাইয়া? অ্যালকাইল গ্রুপের সংকেত হচ্ছে CnH2n+1। তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে কার্বন 2, হাইড্রোজেন আসবে 2 দুগুণা 4 আর 1 5, সাথে যদি OH নাও তাহলে এটা অ্যালকোহল। তাহলে এটাও আমার অ্যালিফেটিক, এটাও অ্যালিফেটিক, এটাও অ্যালিফেটিক, তাহলে আমি বুঝতেই পারছি এটা হবে আমার অ্যারোমেটিক। তাহলে কি এটা ক্যান্সেল আউট পদ্ধতিতে করলাম, বাকিগুলা ক্যান্সেল আউট করে ওটা করে ফেললাম। ঠিক আছে, কি করলাম? ক্যান্সেল আউট পদ্ধতিতে এটা সলভ করলাম। পরে আসো, পরে বলছে বেনজিনের সংকেত কি? ওই যে ভাই এতক্ষণ দেখে আসছি C6H6, এটা হচ্ছে আমার বেনজিনের সংকেত। কতবার আসছে? বলছে দেখো সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মাঝখানে পার্থক্য কি? সমগোত্রীয় শ্রেণী মানে একই গোত্র। একই গোত্র মানে কি? ধরো আমাদের অ্যালকোহল গোত্র যদি আসে, অ্যালকোহল গোত্রের প্রথম সদস্য হচ্ছে মিথেন, তাই না? তাহলে এটাকে বলে মিথানল, প্রথম সদস্য CH3OH। এখন যদি আমি এই অ্যালকোহল গোত্রের দ্বিতীয় সদস্যে যাই, দ্বিতীয় সদস্য মানে এখানে আমি আরেকটা CH2 মূলক এক্সট্রা নিব, এটাকে বলবো হচ্ছে দ্বিতীয় সদস্য। খেয়াল করো, CH2 মূলক এক্সট্রা নিব, এটা দেখো দ্বিতীয় সদস্য। তাহলে দেখো প্রথম আর দ্বিতীয় সদস্যের মাঝখানে পার্থক্য কি? একটা বন্ড CH2, একটা বন্ড CH2, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সদস্যের মাঝখানে পার্থক্য। আমি যদি তৃতীয় সদস্য নিই তাও সেম কাহিনী ঘটবে। কি হবে? CH3, তারপরে হচ্ছে CH2, তারপরে CH2, তারপরে OH। ঠিক আছে, তাহলে দেখো দ্বিতীয় এবং তৃতীয় সদস্য এর মাঝখানেও পার্থক্য, একটা বন্ড CH2, একটা বন্ড CH2। ঠিক আছে, তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা সদস্যের মাঝখানে পার্থক্য হচ্ছে বন্ড CH2। তাহলে বন্ড CH2 হলে এইটা হচ্ছে আমরা বি নাম্বার পাবো। ঠিক আছে, বি নাম্বার পাবো আমরা কি? কারেক্ট আনসার। বি নাম্বার পাবো কি? কারেক্ট আনসার। এবার বলছে দেখো কোনটির অ্যালকানলের সাধারণ সংকেত? কোনটি অ্যালকানেল? ভাইয়া নেল শব্দটা যুক্ত আছে, নেল লাস্টে যদি নেল, নেল বা এল এরকম শব্দ যুক্ত থাকে, এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে মুখস্থ করবা, এটা মনে রাখতে হবে, এটা সবসময় অ্যালডিহাইডের ক্ষেত্রে শেষে নেল বা এল যুক্ত থাকে। যেমন ধরো আমরা যদি এরকম চিন্তা করি CH3CHO, এটা হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। অ্যালডিহাইড চেনার উপায় কি? শেষে CHO থাকলে এটাকে বলে অ্যালডিহাইড, শেষে CHO থাকলে এটাকে বলে কি? এটাকে বলে অ্যালডিহাইড। তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন মানে ইথ, ইথের সাথে CHO থাকলে এটাকে বলা হচ্ছে ইথানেল। এটাকে কি বলে? এটাকে বলে ইথানেল। যদি 1 কার্বন বিশিষ্ট হতো তাহলে এই CHO, এটাকে বলা হতো মিথানেল। এটাকে কি বলা হতো? মিথানেল। তাহলে দেখো একটা হচ্ছে ইথানেল, আরেকটা হচ্ছে মিথানেল, একটা হচ্ছে ইথানেল, আরেকটা হচ্ছে মিথানেল। তাহলে আমরা দেখি অ্যালডিহাইডের ক্ষেত্রে নেল যুক্ত থাকবে এবং CHO দেখে অ্যালডিহাইড চিনতে পারবো। নাম কেমন হবে? ইথানেল, মিথানেল, যেটাকে আমরা কমন নামে বলবো হচ্ছে অ্যালকানেল। অ্যালকাইল থেকে অ্যালকা আর নেল থেকে বুঝবো এটা অ্যালডিহাইড। তাহলে অ্যালকানেল, অ্যালকানেল, অ্যালডিহাইড, CHO এগুলো দেখে বুঝতে পারবো। তার মানে এখানে আমরা যদি কোথাও কমন সংকেত পাই RCHO, দ্যাট ইজ আমাদের অ্যালডিহাইড। RCHO কারণ কি? CHO এই সংকেতটা দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার অ্যালডিহাইডের সংকেত। এটা কি ভাঙতে পারো? এটা কিন্তু চমৎকারভাবে ভাঙা যায়। যেমন দেখো আর এই কার্বনের 4টা হাত থাকবে, 2টা হাতে ডাবল বন্ড অক্সিজেন, 1 হাতে হাইড্রোজেন, এই হচ্ছে আমার ভাঙা। RCHO এটাকে কেমনে ভাঙবো? কার্বন ডাবল বন্ড অক্সিজেন, 1 হাতে হাইড্রোজেন, দ্যাট ইজ আমার
অ্যালডিহাইডের সংকেত, দ্যাট ইজ আমার অ্যালডিহাইডের সংকেত। ওকে, তাহলে অ্যালডিহাইডের সংকেত পেয়ে গেলাম, এটা কি পাচ্ছি আমি? এ নাম্বার পাচ্ছি কারেক্ট আনসার। পরে বলছে দেখো CnH12+1 এটা কিসের সাধারণ সংকেত? খুবই কমন প্রশ্ন, এইটা দেখলেই 1 দেখলেই 2n+1 দেখলেই মাথায় রাখবা এটাকে বলা হচ্ছে অ্যালকাইলের সাধারণ সংকেত। এটা কি? অ্যালকাইলের সাধারণ সংকেত। তো আমরা যদি এই সাধারণ সংকেতটা দেখি CnH2n+1 এক কার্বন বিশিষ্ট যদি দেখি তাহলে C1H2n+1, তাহলে 2 × 1+1 মানে কি CH3 আসে, এটাকে বলা হচ্ছে মিথাইল। CH3 আসলে এটাকে বলে মিথাইল। 2 কার্বন বিশিষ্ট হলে C2H5 এরকম আসে, এটাকে বলা হচ্ছে ইথাইল। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ইথাইল। 3 কার্বন বিশিষ্ট হলে C3H7 এটাকে বলা হচ্ছে প্রোপাইল। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্রোপাইল। তাহলে দেখো মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলা কি সব? এগুলো সব হচ্ছে অ্যালকাইল। এগুলাকে কি বলে? অ্যালকাইল। কমন গ্রুপ হিসেবে আমরা বলতে পারি অ্যালকাইল। তাহলে দেখো অ্যালকাইল এটা নিতে পারি। হ্যাঁ, অ্যালকেন এটা সাধারণ সংকেত জানো কি? এটা সাধারণ সংকেত হচ্ছে আর, আর এর সাথে এইচ। দেখো একটা মজার জিনিস দেখো তো, এই যে অ্যালকাইল গ্রুপটা নিচ্ছি, মিথাইল নিলাম বা ইথাইল নিলাম, এর কিন্তু একটা হাত খালি থাকে। কয়টা হাত খালি থাকে? একটা হাত। এই একটা হাতই কিন্তু এর যোজনী বা যোজ্যতা। এর হচ্ছে যোজনী, কিন্তু এর একটা হাত। তার মানে যদি তোমার অ্যালকাইল গ্রুপের যোজনী জিজ্ঞেস করে সেটা কি হবে? 1। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমার অ্যালকাইল। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত দেখলাম, অ্যালকিনের সাধারণ সংকেত জানি কি? CnH2n-2 দুইটা। অ্যালকাইনের জন্য কি? এটা হচ্ছে CnH2n, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n-2। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই যে জিনিসপত্রগুলা কোনটার জন্য কি, এগুলা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তো তুমি এমসিকিউ পারবা না। তাহলে দেখো এইচএসসি লেভেলের যে এমসিকিউ, এসএসসি লেভেলের যে এমসিকিউ গুলো আসে সব কিন্তু খুব পিওর বেসিক থেকে আসে, একদম পিওর বেসিক। এগুলার চেয়ে অনেক হাই লেভেলের অ্যাডভান্স জিনিসপত্র আছে, অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে যেগুলো পড়লে তুমি অর্গানিকের মজা পাবা, মানে জৈব যৌগের মজা পাবা বা খনিজ সম্পদ ও জীবাশ্মের মজা পাবা। বাট এগুলা খুব বেসিক, এগুলা জাস্ট মনে রাখা জিনিস, ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, কোনটার দ্বারা কি বুঝায়, ডেফিনেশন বা সংজ্ঞা, এটা তুমি যদি বুঝতে পারো তাহলে এগুলা খুব মজা পাবা। ওকে, আচ্ছা পরে আসো। তাহলে অ্যালকাইল দেখলাম, এবার বলছে দেখো অ্যালকাইল মূলকের যোজনী কত? একটু আগে বলছি না, অ্যালকাইল মূলকের যোজনী আর এর সাথে এদিকে একটা হাত খালি থাকে, তো আর এইচ যদি হয় তাহলে একটা হাত খালি থাকলে এর যোজনী কত? এর যোজনী আসে হচ্ছে 1। এর যোজনী কত আসে? 1 আসে। এবার বলছে দেখো এক অক্টিনের সাধারণ সংকেত কোনটি? ভাইয়া অক্টিন ইন মানে কি? অক্টিন মানে হর্ষাই দন্ত ইন। ইন মানে কি? ইন মানে হচ্ছে অ্যালকিন। ইন মানে কি? ইন মানে হচ্ছে অ্যালকিন। তাহলে এখানে হর্ষাই দন্ত ইন মানে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। CnH2n দ্বারা অ্যালকিন বুঝায়। তার মানে আমরা এখানে এ নাম্বার দাগাইতে পারছি কারেক্ট আনসার হিসেবে। কোনটা দাগাচ্ছি? এ নাম্বার। তাহলে অ্যালকিন কোনটা? এ নাম্বার। ওকে, পরে আসো। পরে বলছে কোন যৌগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? ভাইয়া এটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, নিষ্ক্রিয় মানে হচ্ছে আসক্তিহীন। নিষ্ক্রিয় কথাটাই বোঝায় হচ্ছে আসক্তিহীন। তো এই যে আসক্তিহীন এটার আরেকটা সুন্দর ইংরেজি ওয়ার্ড হচ্ছে প্যারাফিন। প্যারাফিন জানি কারা? আমাদের মেইন বইয়ে লেখা আছে, যারা অ্যালকেন তারা হচ্ছে প্যারাফিন, মানে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে চায় না। আর অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 বা এটাকে RH ও বলে। তাহলে দেখো যারা নিষ্ক্রিয় তারা আসক্তিহীন মানে প্যারাফিন কারা? অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এগুলাকে আমরা RH বলি। কি বলি? RH বলি। তাহলে RH একটু দেখার চেষ্টা করি। দেখো আমি যদি এমনিতে নরমালি যোগ করি, নরমালি যোগ করলে দেখো এই জায়গায় এ নাম্বার 5 5 দুগুণা 10, 10 এর সাথে 2 যোগ করলে 12। তাহলে দেখো C5H10+2 মানে 12। তার মানে এ নাম্বার আসে আমাদের কারেক্ট আনসার। এই যে ফর্মুলা অনুসারে ক্যালকুলেশন করে বের করলাম। তার মানে কি কোন যৌগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? এ নাম্বার যৌগ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ওকে, এবার বলছে দেখো সাধারণ তাপমাত্রায় কোনটি তরল? আমরা জানি অ্যালকেনের ক্ষেত্রে, ভালো করে খেয়াল রাখবা, অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি 1 থেকে 4 এই কার্বন বিশিষ্ট যারা আছে তারা হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, গ্যাসীয়। 4 এর পরে 5 থেকে এগুলো হচ্ছে আমার তরল হয়, 5 থেকে তরল হয়, 16 এর উপরে গেলে কঠিন হয়। এরকমই বইতে কিছু একটা ইনফরমেশন দেয়া আছে। তার মানে 1 থেকে 4 যদি গ্যাসীয় হয়, 4 এর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার তরল, আবার 16 এর উপরে গেলে সেটা কঠিন। তাহলে দেখো তো এটা আছে 2, এটা 4, তার মানে কি এই দুইটা হচ্ছে আমার গ্যাস। 6 মানে কি? এটা হচ্ছে আমার তরল।
6 মানে কি এটা হচ্ছে আমার তরল, 20 মানে কি 20 মানে এটা হচ্ছে আমার কঠিন, 20 মানে কি 20 মানে হচ্ছে আমার কঠিন। তার মানে সি নাম্বার রাশি হচ্ছে আমার তরল, কারণ কি জিজ্ঞেস করছে তরল, তাহলে 1 থেকে 4 হলে গ্যাসীয়, 4-এর উপরে গেলে তরল, আর 16-এর উপরে গেলে আমার কঠিন, 15-16-এর উপরে গেলে আমার কঠিন। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার এই 6 দেয়া আছে মানে 6 তরল, 6 তরল। এখন এটার কারণ আছে, কেন 1 থেকে 4 গ্যাসীয় হয়, তারপর হচ্ছে যে এই মাঝখানের রেঞ্জ কেন তরল হয়, আর এর উপরে গেলে কেন কঠিন হয়, এগুলো হচ্ছে আমার ব্যাখ্যা আছে। এগুলা পড়তে গেলে আমাদের বন্ধন সম্পর্কে বিস্তারিত পড়া লাগে। তো আমরা বন্ধন সম্পর্কে খালি কি কি জানি, সমযোজী, আয়নিক, ধাতব, এর বেশি তো জানি না। বাট এইটুকু নলেজে আসলে হবে না, এর বেশি আমাদের নলেজ লাগবে। এর বেশি নলেজ মানে কি নলেজ, এর বেশি নলেজ মানে হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল সম্পর্কে জানা লাগবে, হাইড্রোজেন বন্ড সম্পর্কে জানা লাগবে, তারপর লন্ডন ফোর্স সম্পর্কে জানা লাগবে। অনেক টাইপের বল আছে যেগুলো আমরা যখন বড় হব, তোমরা যখন বড় হয়ে ইন্টারমিডিয়েটে আমার কাছে কেমিস্ট্রি পড়বা, তখন তোমাদেরকে এই জিনিসপত্রগুলো খুব সহজে শিখিয়ে দিব। একদম সিম্পল জিনিস, বাট যখন যেটা প্রয়োজন তখন তো সেটা শিখতে হবে, পরবর্তীতে শিখবা। ওকে, এবার বলছে দেখো স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে। তো অ্যালকেন সদস্য, অ্যালকেন মানে প্যারাফিন, গ্যাসীয় অবস্থায় থাকে আমি বলছি 1 থেকে 4। তাহলে দেখো এখানে 4টি সদস্য গ্যাসীয় অবস্থায় থাকে। কয়টা? 4টি। তাহলে আমরা এখানে কারেক্ট আনসার দাগাবো কি 4টা, মনে আছে? একটু আগে বলছি। এবার বলছে দেখো নিচের কোনটি প্যারাফিন, ভাই আমরা বলছি প্যারাফিন শব্দটা অ্যালকেনের সাথে সম্পর্কিত। যারা অ্যালকেন তারা হচ্ছে প্যারাফিন। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2 বা RH। তাহলে দেখো CnH2n+2 এই সংকেত অনুসারে দেখো এই ডি নাম্বার আসে আমার কারেক্ট আনসার। কারণ কি 5 5 দুগুণা 10, তার সাথে 2 যোগ, তাহলে ডি নাম্বার আসে কারেক্ট আনসার। এটা অ্যাসিডের লবণ, এটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড। বুঝতে পারছো? সবগুলোর আমরা নাম জানি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার অ্যালকোহল, তাই না? এটা হচ্ছে আমার অ্যালকোহল। অ্যালকোহল চিনতে গেলে নামের শেষে অল থাকে। এটা হচ্ছে কি? অ্যালডিহাইড, তাই না? অ্যালডিহাইড, CHO দেখলেই আমি মনে রাখবো এটা হচ্ছে অ্যালডিহাইড। আর এটা হচ্ছে অ্যাসিডের লবণ, যখনই সোডিয়াম থাকবে সেটাকে বলবো আমরা অ্যাসিডের লবণ, মনে থাকবে? আচ্ছা, এবার বলছে দেখো প্রোপেন অণুতে কয়টি একক বন্ধন আছে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলছে প্রোপেনের অণুতে কয়টি একক বন্ধন আছে। প্রথমে আমার প্রোপেন লেখা লাগবে। প্রোপেন মানে কি ভাইয়া? প্রোপেন মানে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেন তাহলে CH3 CH2 CH3, এই হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন। প্রোপেন, এখন এটার একক বন্ধন কাউন্ট করতে গেলে আমাদের স্ট্রাকচার তৈরি করা লাগবে। তাহলে প্রোপেনের ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার তৈরি করি, দেখো সবগুলো হাতে আমরা স্ট্রাকচার যদি তৈরি করি এখন আমরা দেখতে পাবো। এবার খেয়াল করো, একটু কাউন্ট করো। প্রোপেনের অণুতে যদি আমাদের এখন সবগুলা একক বন্ধন কাউন্ট করতে হয়, একটা একক বন্ধন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পাচ্ছি না? একক বন্ধন কাউন্ট করছি কেন? কারণ এইগুলাতে সব তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে প্রত্যেকটা বন্ধনই একক বন্ধন। কার্বন কার্বন বন্ধনই একক বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধনও একক বন্ধন। তাহলে তুমি এখানে সবগুলোর সাথে কাউন্ট করে দেখতে পাচ্ছ টোটাল একক বন্ধন আছে হচ্ছে 10টা। তার মানে তুমি সি নাম্বারটা দাগাবা। যখনই তোমার বলবে একক বন্ধন, একক বন্ধন বললে 10টা। এখন যদি তোমার এরকম বলতো যে আমি CH2 ডাবল বন্ড CH2, এখানে আমার একক বন্ধন কয়টা, ডাবল বন্ধন কয়টা? ভাই আমি দেখতে পাচ্ছি এখানে আমার ডাবল বন্ধন একটা, বাকি এই হাইড্রোজেনের সাথে 2টা একক বন্ধন, এই হাইড্রোজেনের সাথে 2টা একক বন্ধন। তাহলে এখানে তোমার হচ্ছে একক বন্ধন 4টা আর হচ্ছে ডাবল বন্ধন একটা। তাহলে আমাদের যৌগ ভেদে জিনিসটা পরিবর্তন হয়ে যাবে। যৌগ যেমন তার সাথে আমি এভাবে চিন্তা করব, যেমন অ্যালকিনের ক্ষেত্রে এটা, প্রোপেনের ক্ষেত্রে এটা। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি? এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কাহিনী। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো দেখো 10টা আসছে আমাদের এখানে কারেক্ট আনসার, 10টা আসছে আমাদের এখানে কারেক্ট আনসার। পরে আসো, পরে বলছে নিচের কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত। নিচের কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? ব্রোমোপ্রোপেন ভাইয়া খুবই সিম্পল একটা জিনিস। প্রোপেন মানে কি? অ্যালকেন। প্রোপেন, প্রোপেন মানে অ্যালকেন, মানে কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, CH3 CH2 CH3। এখন যখনই আমার ব্রোমোপ্রোপেন বলছে তার মানে অ্যালকেনের একটা হাইড্রোজেন উঠে যে সেখানে ব্রোমিন বসছে। খেয়াল করো, প্রোপেন মানে আমার অ্যালকেন, তাহলে আমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখছি, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখছি। অ্যালকেন লেখা তো তুমি পারো, শিখে গেছো। অ্যালকেন কেমনে লেখে বলো তো? প্রথম অ্যালকেন হচ্ছে মিথেন, এভাবে CH4, দ্বিতীয় অ্যালকেন লেখে হচ্ছে CH3 বন্ড CH3, তৃতীয় অ্যালকেন লিখে হচ্ছে CH3, এই পাশে একটা CH3 এই পাশে একটা CH3, বাট মাঝখানে একটা CH2 বসবে, তাই না? দেখো এটা আমার দ্বিতীয় অ্যালকেন, CH3 বন্ড CH3, মাঝখানে আমার একটা CH2 বসবে, এভাবে বাড়ে। তাহলে এটা মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন। এখন এই প্রোপেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন তুলে দিয়ে যদি আমরা এখানে CH3 CH2 CH2 Br বসাই,
তখন এটাকে আমরা বলবো হচ্ছে ব্রোমোপ্রোপেন। এটাকে কি বলবো? তখন এটাকে আমরা বলবো হচ্ছে ব্রোমোপ্রোপেন। তাহলে যদি আমাদের ব্রোমোপ্রোপেন জিজ্ঞেস করে তাহলে দেখো কি আসতেছে, C3H8। উত্তর হচ্ছে না, এখানে আমরা কাউন্ট করব, দেখো 3 3 আর 2 5, 5 আর 2 7, 7 সাথে একটা ব্রোমিন, তাহলে C3H7 তার সাথে আমার ব্রোমিন। তার মানে আমরা এখানে C3H7 দিয়ে অ্যালকাইল পাচ্ছি না, অ্যালকাইল গ্রুপ মানে প্রোপাইল গ্রুপ, তার সাথে আমরা ওই হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন দিচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে ব্রোমোপ্রোপেন। তার মানে এ নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। কি আসে? এ নাম্বার। তাহলে দেখো ব্রোমিন থাকলে ব্রোমো আসে, হ্যাঁ ব্রোমিন থাকলে ব্রোমো আসে, ক্লোরিন থাকলে ক্লোরো আসে, তারপর আয়োডিন থাকলে আয়োডো আসে। তাহলে এরকম কিন্তু এই যৌগগুলো এখানে বসতে পারে, ব্রোমোপ্রোপেন বসতে পারে, ক্লোরোপ্রোপেন বলতে পারে, আয়োডোপ্রোপেন বলতে পারে, যেটাই বলুক তুমি জানো পারো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্লিয়ারিটি আসছে। এবার বলতে দেখো ইথিন হতে, খেয়াল করো, ইথিন হতে ইথেন উৎপাদনকালে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? ভাই এটা একটু মাথায় রাখবো, আমরা যখন ইথিন নিচ্ছি, ইথিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ড, ডাবল বন্ড। ইথেন মানে কি? কার্বন কার্বন একক বন্ড। তাহলে ইথিন মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এখান থেকে যদি আমি ইথেনে কনভার্ট করতে চাই তাহলে আমার হাইড্রোজেন সংযোজন করা লাগবে। ভাইয়া আমরা জানি হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়া নিকেলের উপস্থিতিতে হয় এবং এখানে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। তাহলে দেখো ইথিন থেকে আমি হাইড্রোজেন সংযোজন করতেছি নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সংযোজন করলে এখানে আমাদের বিক্রিয়া শেষে CH3 এটা তৈরি হচ্ছে, CH3 এটা তৈরি হচ্ছে। এই যে জিনিসপত্রগুলা এইটাই তাহলে আমাদের হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়া নিকেলের উপস্থিতিতে হচ্ছে, তার মানে আমরা এখানে নিকেল প্রভাবক এটা নিতে পারবো। তাহলে কারেক্ট আনসার ইজ নিকেল। কখনো কখনো টেম্পারেচারও জিজ্ঞেস করে, যেমন এখানে প্রভাবক জিজ্ঞেস করছে, কখনো কখনো টেম্পারেচারও জিজ্ঞেস করে, কখনো কখনো এই টোটাল বিক্রিয়াটা উপরে তুলে দিবে, দিয়ে কোনো একটা গ্যাপ করে দিবে, যেটা গ্যাপ করে দিবে ওটা লিখতে হবে। তাহলে এইভাবে কিন্তু এই প্রশ্নটা আসে। পারবো কিনা বলো তো? পারতে হবে, ডেফিনেটলি পারতে হবে। ওকে, বুঝতে পারছো? চলো আমরা পরের কোশ্চেন দেখি। আমি একটু পানি খাওয়ার ব্রেক নিয়েছিলাম। তো পরের কোশ্চেনে আমাদের কি বলছে দেখো, পরের কোশ্চেন বলতেছে যে সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কোন হাইড্রোকার্বনটি উৎপন্ন হয়? দেখো আমাদের বইতে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর ভিতর একটা, আমাদের কাছে যতগুলা বিক্রিয়া আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে এটা একটা। এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের ঘটনা কি ঘটে আমরা একটু দেখব। এখানে আমরা বলছে সোডিয়াম প্রোপানয়েড, প্রোপেন থেকে প্রোপানয়েড আসতেছে। সো প্রোপেন মানে কি? প্রোপেন মানে 3 কার্বন। তো দেখো 3 কার্বন মানে CH3 CH2, এবার COOH করলে তুমি এখানে 3 কার্বন পাও। বাট যখনই সোডিয়াম প্রোপানয়েড বলতেছে তার মানে এই জায়গার যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন তুলে দিয়ে তুমি এখানে সোডিয়াম বসাবা। তাহলে কি করলা? এখানে হাইড্রোজেন তুলে দিয়ে সোডিয়াম বসালা, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে তুলে দিয়ে সোডিয়াম বসালা, এটাকে বলা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়া, সোডা লাইমের বিক্রিয়া মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার বিক্রিয়াকে বলা হচ্ছে সোডা লাইমের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। তো এই দুইটার বিক্রিয়া করলে এই দুইটাকে বলা হচ্ছে সোডা লাইম। ঠিক আছে, মাথায় রাখবো, কখনো কখনো এমসিকিউতে দিবে নিচের কোনটি সোডা লাইমের সংকেত, নিচের কোনটি সোডা লাইমের সংকেত, এটা বললে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দাগাতে হবে। এবার এই বিক্রিয়ায় যেটা ঘটে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে সোডিয়ামকে নিয়ে Na2 গঠন করে, এখানকার কার্বন, এখানকার দুইটা অক্সিজেন, এখানকার দুইটা একটা অক্সিজেন, 3টা অক্সিজেন তৈরি করে। ফলে এই টোটাল অংশটা চলে যায়, এই টোটাল অংশটা চলে যায়, এই হাইড্রোজেন এখানে যে বসে CH3CH2H গঠন করে, এই গঠন করলে তোমার হচ্ছে অ্যালকেন। বাট এই অ্যালকেনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এখানে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন ছিল, এখানে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে গেছে, বিকজ এখানে আমাদের একটা কার্বন আছে, এখানে কি আছে? এখানে আমাদের একটা কার্বন আছে। বুঝতে পারছো? তাহলে এই যে জিনিসটা, এটা আমার কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিচ্ছে। তার মানে এখানে আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে ইথেন পাচ্ছি। ইথেনের সংকেত কি? দেখো ডি নাম্বার হচ্ছে আমার ইথেনের সংকেত। আচ্ছা আজান দিচ্ছে, আজানের ভিতরে পড়াবো না, সো আমি তাও শেষ করার জন্য একটু পড়াইলাম, আজানটা শেষ হোক তারপরে আবার কন্টিনিউ করি। ওকে, আজানটা শেষ হোক। চলো আজান শেষ, আজানের পরে এখন আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করি। তো আমরা যেখানে ছিলাম, পরবর্তী এমসিকিউ দেখো, আমাদের পরবর্তী এমসিকিউ 26 নাম্বার বলতেছে যে এই সেম জিনিস এক্স এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে
H8 উৎপন্ন করছে এবং এখানে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করছে। তার মানে এখানে কার্বন একটা কমে গেছে, এখানে 3টা কার্বন। তার মানে X যেটা, এটা কয় কার্বন বিশিষ্ট বলো তো? এটা হবে 4 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন বিশিষ্ট হলে CH3 CH2 CH2। এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাতে আমাদের COOH এর জায়গায় কি হবে? COONA, বিকজ আমরা জানি সোডিয়াম লবণ হয়। তাহলে এটা ভালো করে খেয়াল করে দেখবা, 4 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে সোডিয়াম বিউটানয়েড হবে এর নাম। কারণ কি? 4 কার্বন থেকে আমরা নাম পাই বিউট, 4 কার্বন থেকে নাম কি পাই? বিউট। তাহলে আমরা এখানে সোডিয়াম বিউটানয়েড পাচ্ছি। তাহলে দেখো সোডিয়াম বিউটানয়েড আমাদের সি নম্বরে আছে, বুঝতে পারছো? তাহলে সেম বেসিক, আগে যে বেসিক দেখালাম ওই সেম বেসিক। তাহলে এখানে আমরা যদি 4 কার্বন বিশিষ্ট যৌগ নিই তাহলে এখানে কার্বন সংখ্যা 1 কমে যাবে। এইটার নাম ডিকার্বক্সিলেশন হওয়ার পিছনে এটাই কিন্তু রিজন, এবং এটা থেকেই তুমি এমসিকিউ পাবা। এই কার্বন সংখ্যা 1 কমা 1 বাড়া, এটা নিয়েই আমাদের বারবার চিন্তা করতে হয়। এদিকে কার্বন সংখ্যা 1 কমলো, এদিকে কার্বন সংখ্যা 1 বাড়লো, এইটার সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি করে, ঠিক আছে? তাহলে এক্স যৌগটি কি আমরা বুঝতে পারলাম। এবার বলছে দেখো RCOONA সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে, যেখানে R এর ভ্যালু হচ্ছে C2H5। ভাই R এর ভ্যালু যদি C2H5 হয় আর এর পরে যদি আমাদের COONA হয়, আমরা জানি যে যখনই এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করবে এই টোটাল যে অংশটা আছে এটা বাদ চলে যাবে। এই টোটাল অংশটা বাদ যে এই জায়গায় হাইড্রোজেন বসবে, এই জায়গায় হাইড্রোজেন বসলে CH3 বন্ড CH3 এটা আসে, CH3 বন্ড CH3। ভাইয়া CH3 বন্ড CH3 এটাই তো আমার এই যৌগটা A। এখন বলছে এ যৌগটির আণবিক ভর কত, মানে এইটার আণবিক ভর বের করা লাগবে। ভাই আণবিক ভর বের করলে দেখো এটা আসছে C2H6। তার মানে দেখো কার্বন আছে 2টা, কার্বন 2টাতে কার্বন 2 12, 12 দিয়ে 2 গুণ করো তাহলে হচ্ছে 12 দুগুণা 24। আর হাইড্রোজেনের এখানে দেখো তোমার হচ্ছে 6টা হাইড্রোজেন 6, তাহলে সব মিলায় দেখো 12 দুগুণা 24 আর 6 মিলে আসে হচ্ছে আমাদের 30। সো এখানে আমরা ডি নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার, ডি নাম্বার পাচ্ছি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলতে দেখো পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? পেন্টেনের স্ফুটনাঙ্ক আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 36.1। এরকম কিছু যৌগ থাকবেই যেগুলা ইনফরমেটিভ, যেগুলার কোনো কারণ নাই, ওই কারণ ছাড়াই তোমাকে মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? তার ভিতরে পেন্টেন একটা, যেটার এই স্ফুটনাঙ্কটা তোমাকে মনে রাখা লাগবে, বিকজ এটা বারবার রিপিট কোশ্চেন আসে। দেখো এখানেই কয়েকবার দিয়ে রাখা হয়েছে, কয়েকবার লেখা হয়েছে, এছাড়াও বিগত বছরগুলোতে আরো বেশি আসছে, একই কোশ্চেন বারবার রিপিট আসে। আমরা কি করি, আমরা হচ্ছে বোর্ড 1টা 2টা তুলি, বাট এটা অনেকবার আসে। সো এটা পেন্টেনের স্ফুটনাঙ্ক, যেটা আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা 36.1। এবার বলছে দেখো মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? ভাইয়া এটাকে বলা হচ্ছে ক্লোরিনেশন, অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া। ভাইয়া অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া যেটা আছে, এই প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্নটা কি বলছে? মৃদু সূর্যালোক। যখনই মৃদু সূর্যালোক বলবে তখনই তুমি বুঝবা এটা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়াই আছে তোমার বইতে। তো এটা হচ্ছে সব সময় আমাদের সিকিউ এর ঘ নম্বরে আসে, আর এমসিকিউ দিলে এইভাবেই দেয়, এই যে যেভাবে দিছে এভাবেই দেয়। দেখো আমরা যদি প্রথমে মিথেন নিই, এই মিথেনকে ক্লোরিনেশন করি কিসের উপস্থিতিতে? ইউভি এর উপস্থিতিতে। দেখো মিথেনের ক্লোরিনেশন করি ইউভি এর উপস্থিতিতে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে HCl গঠন করে, আরেকটা ক্লোরিন এখানে বসে যে CH3Cl গঠন করে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই যে CH3Cl এর সাথে আরেকটা ক্লোরিন আসবে, আবারও সূর্যালোক মানে ইউভির উপস্থিতিতে বিক্রিয়া ঘটবে, এই ক্লোরিন এই হাইড্রোজেন যে HCl গঠন করবে, এখানে আমাদের তৈরি হবে CH2Cl2। পরবর্তী ধাপে দেখো CH2Cl2 এর সাথে আরো একটা ক্লোরিন আমরা নিব, আরো একটা ক্লোরিন নেওয়ার পরে যখন আমরা আবার ইউভি নিব, নিলে দেখো থার্ড স্টেজে আবার এখান থেকে হাইড্রোজেন এখান থেকে ক্লোরিন এসে HCl গঠন করবে, এই ক্লোরিন এখানে বসে যে CHCl3 গঠন করবে। এই যে ভাইয়া CHCl3 যে যৌগটা হলো না, এটাকে বলে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেনকে আমরা বলি হচ্ছে ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেনকে আমরা বলি হচ্ছে ক্লোরোফর্ম। সো এটা হচ্ছে আমাদের 4 ধাপের বিক্রিয়া, ততক্ষণ পর্যন্ত ঘটতে থাকে যতক্ষণ এখানে আমার হাইড্রোজেন থাকে, ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া ঘটে যতক্ষণ এখানে আমার হাইড্রোজেন থাকে। দেখে তোমার এটা কঠিন মনে হলেও তুমি 3-4 বার লিখলে এই বিক্রিয়া তুমি অনায়াসে পারবা। তো এর ভিতরে দেখো এই যে আমরা ক্লোরোফর্ম পাইলাম, ক্লোরোফর্মের কাজ হচ্ছে চেতনা নাশ করা,
ক্লোরোফর্মের কাজ কি? ক্লোরোফর্মের কাজ হচ্ছে চেতনা নাশ করা। তাহলে চেতনা নাশক হিসেবে আমরা ক্লোরোফর্ম ইউজ করি। এই যে ক্লোরোফর্ম আমরা চেতনা নাশক ইউজ করলাম, এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপে আমরা ক্লোরোফর্ম ইউজ করছি, তাই না? ক্লোরোফর্ম ইউজ করছি কয় নম্বর ধাপে? তৃতীয় ধাপে। তার মানে আমরা সি নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। তার মানে আমরা কোনটা পাচ্ছি কারেক্ট আনসার? সি নাম্বার। তাহলে যদি বলে সূর্যালোক বা মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয়, এটা কোন ধাপে? তাহলে এটা তৃতীয় ধাপে। আমার মতে তুমি এই চ্যাপ্টার থেকে যত কঠিন এমসিকিউ পাবা এটাই হচ্ছে সবচেয়ে কঠিন, বিকজ এইটা তোমার সিকিউ 4 মার্কের কোশ্চেনে আসে, আর 4 মার্কের কোশ্চেন থেকে একটা এমসিকিউ বের করা মানে ওটা কঠিন, বুঝতে পারছো? 4 মার্কের এমসিকিউ যেটা আসে, মানে 4 মার্কের কোশ্চেন যেটা আসে সেখান থেকে আমরা একটা এমসিকিউ বের করছি, সো তার মানে এটা বড় বিক্রিয়া থেকে আসছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাইলাম তৃতীয় ধাপে হচ্ছে। ওকে গ্রেট। পরে আসো, পরে বলছে অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? ভাই আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আমরা অ্যালকিন CnH2n, অ্যালকিন 2n-2 না, দেখো এই সেম ভুল করা যাবে না। হ্যাঁ, দ্রুত করতে যে নামের সাথে, মানে নামের সাথে নাম দেখার সাথে সাথে মাথার ভিতর যেটা আসবে সেটা কারেক্ট কিনা এটা চিন্তা না করে দাগাই ফেলবে না। অ্যালকাইনের -2, অ্যালকিনের তো CnH2n, তাই না? তাহলে আমরা যেই তথ্যগুলো মুখস্থ করে রাখছি সেটা আমরা আবার রিচেক করে তারপরে দেখাবো যে ঠিক দেখাচ্ছে কিনা। বলছে দেখো অ্যালকিন কোনটি? ভাই অ্যালকিন মানে কি? ওই যে সেম CnH2n, তাই না? তাহলে CnH2n যদি অ্যালকিন হয়, আমরা এখন এখানে যে কোনো কার্বনের সাথে মিলাবো। যেমন দেখো এই জায়গাতে C3H6 যেটা আছে এটাই যদি মিলাও, এখানে যদি কার্বনের এখানে 3 কার্বন দাও, তাহলে এই জায়গায় 3 দুগুণা 6 আসে, তাহলে C3H6, তাহলে ডি নাম্বারটা আমার অ্যালকিনের সংকেতের সাথে মিলে যায়। দ্যাটস ইট, সিম্পল জিনিস। পরে বলছে দেখো কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? ভাই অসম্পৃক্ত মানে কি? আমরা এতক্ষণ ধরে দেখে আসছি কার্বন কার্বন ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত। এখানে আমার দেখতে হবে কোনটা ডাবল বন্ড ট্রিপল বন্ডের যৌগ। এটা আমি দেখতে পাচ্ছি C2H6, মানে এটা হচ্ছে অ্যালকেন RH, তাহলে এটা তো সম্পৃক্ত। এটা দেখো C3H6, এটা কার্বন কার্বন দ্বিবন্ধন, কারণ কি? এটা হচ্ছে CnH2n, এই যে ইয়া আছে না, এই সংকেত অনুযায়ী হয়েছে। তার মানে বি নাম্বারটা হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বাকিগুলা দেখবা সবগুলাই অ্যালকেনের সংকেত, বুঝতে পারছো? তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা বুঝলাম। এবার বলছে অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়? ভাই খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহার হয়? আমরা জানি ইথিন যেটা আছে এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে তৈরি, এটা আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি আমরা ব্রোমিন দ্রবণ যোগ করি, কি যোগ করি? ব্রোমিন দ্রবণ। খেয়াল করো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ব্রোমিন দ্রবণ যদি যোগ করি, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণের রং হচ্ছে লাল, এই ব্রোমিন দ্রবণের রং লাল। এই ব্রোমিন দ্রবণ যেটা করে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা আছে এটা ভেঙে ফেলে এখানে আমাদের একটা ব্রোমিন আর এখানে একটা ব্রোমিন যোগ হয়ে যায়। খেয়াল করো, ডাবল বন্ড ভেঙে যে এদিকে একটা ব্রোমিন এদিকে একটা ব্রোমিন যোগ হয়ে যায়, দুইটা ব্রোমিন যোগ হয়ে এই যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ ছিল এইটাকে বর্ণহীন করে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যেটা ছিল এইটাকে বর্ণহীন করে। তাহলে খেয়াল করো, ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে এই যে ডাইব্রোমো ইথেন গঠন করে। কি করে? ডাইব্রোমো ইথেন গঠন করে। তাহলে এই জায়গায় দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। এই বর্ণহীন হওয়া দেখে আমরা শনাক্তকরণ করতে পারি অসম্পৃক্ততা। তাহলে যদি বলে অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটা ব্যবহার হয়, উত্তর হচ্ছে ব্রোমিন দ্রবণ ব্যবহার হয়। এই চারটার ভিতরে ব্রোমিন দ্রবণ ব্যবহার হয়। কেন ব্রোমিন দ্রবণই ব্যবহার হয়? বিকজ শুধুমাত্র ব্রোমিন দ্রবণের ক্ষেত্রেই তুমি এই লাল বর্ণটা পাচ্ছ, অন্য দ্রবণে লাল বর্ণ পাচ্ছ না। আচ্ছা, অসম্পৃক্ততার পরীক্ষায় আরো একটা দ্রবণও কিন্তু ব্যবহার হয়, সেটা হচ্ছে বেয়ার দ্রবণ। সেটা কি? সেটা হচ্ছে বেয়ার দ্রবণ। বেয়ার দ্রবণে আমরা KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা ব্যবহার করি। বেয়ার দ্রবণে আমরা কি ব্যবহার করি? KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার বলি, KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে গ্রেট। পরে আসো, পরে বলছে এই যে টোটাল যৌগ, এই যৌগে যদি আমরা ব্রোমিন যোগ করি তাহলে কি ঘটবে? খুব সিম্পল, তুমি ব্রোমিন দ্রবণের একটু আগে যে বিক্রিয়া দেখলা না, কার্বন কার্বন ডাবল বন্ড ভাঙবা, ভেঙে এদিকে একটা হাত খুলবা এদিকে একটা হাত খুলবা, দুইটা ব্রোমিনের একটা এখানে বসবে আর একটা এখানে বসবে। তো যখনই এখানে বসবে আর এখানে বসবে তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। তুমি বলতে পারবা 1 2 দুইটা ব্রোমিন, এই জন্য ডাইব্রোমো। তুমি নাম্বারিং করবা 1 2 দুইটা ব্রোমিন ডাইব্রোমো। এখন দেখো টোটাল কার্বন কয়টা? 1 2 3, তিনটা হলে প্রোপেন, তিনটা হলে কি? প্রোপেন। এই জন্য তুমি বলবা
1,2 ডাইব্রোমোপ্রোপেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1,2 ডাইব্রোমোপ্রোপেন। আবার বলি, এই ব্রোমিন সরাসরি এখানে যে ডাবল বন্ড ভেঙে যে দুইটা হাত খুলবে, দুইটা হাতে বসে যাবে। যেই দুইটা হাতে বসবে, এইদিকে একটা এইদিকে একটা, এই টোটালটা। তাহলে দেখো এদিক থেকে নাম্বারিং করলে 1 2 আসে, 1 2 ডাইব্রোমো 3 কার্বন বিশিষ্ট, তাহলে প্রোপেন। তাহলে 1,2 ডাইব্রোমোপ্রোপেন, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, গ্রেট। এবার বলতে দেখো ব্রোমিন দ্রবণের বর্ণ কি রূপ, একটু আগে দেখাইছি। ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে লাল। তাহলে আমরা সব সময় দাগাবো, যদি কখনো ব্রোমিন দ্রবণ বলে তার বর্ণ পাবো হচ্ছে লাল। ব্রোমিন দ্রবণ হলে তার বর্ণ পাবো হচ্ছে লাল। এবার বলতে দেখো নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করে? ভাইয়া আমরা জানি এই যে ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে এই চারটা অপশনের ভিতরে কার্বন কার্বন ডাবল বন্ড কোনটা আছে, মানে অ্যালকিন কোনটা আছে। অ্যালকিন মানে কি? CnH2n। অ্যালকাইন মানে কি? CnH2n-2। এই দুইটার ভিতরে যেটা থাকবে সেটা হবে আমাদের কারেক্ট আনসার। এই দুইটার ভিতর যেটা থাকবে। এখন যদি আমি একটু দেখার চেষ্টা করি, CnH2n এটা একটু মিলাই তো, এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের ডাবলের সাথে দুই যোগ, তাহলে এটা কিন্তু অ্যালকেন। এটা দেখো, এটা তো আমার অ্যালকোহল টাইপ সংকেত আসবে, অক্সিজেন চলে আসছে, এটা হবে না। তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। এটা দেখো C3H8, তার মানে কি 3 এর ডাবল করলে 6, 6 সাথে আবার 2 যোগ, তাহলে এটাও হচ্ছে না। বাট এইটা দেখো সরাসরি মিলে যাচ্ছে, C3H6, তার মানে কি এটা প্রোপিন। প্রোপিন সরাসরি মিলে গেলে এটা হবে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? প্রোপিন যেহেতু সরাসরি মিলে যাচ্ছে, এটা হবে আমার কারেক্ট আনসার। ওকে, পরে বলছে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহার হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহার হয়? আমরা দেখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন CH2 ডাবল বন্ড CH2, এইটা শনাক্ত করতে দুইটা দ্রবণ ব্যবহার হয়। একটাকে বলে হচ্ছে ব্রোমিন দ্রবণ, ঠিক আছে, আরেকটাকে বলে হচ্ছে বেয়ার দ্রবণ। একটাকে বলে হচ্ছে ব্রোমিন দ্রবণ, আরেকটাকে বলে হচ্ছে বেয়ার দ্রবণ, ঠিক আছে। এবার খেয়াল করো, ব্রোমিন দ্রবণে আমরা ব্রোমিন ব্যবহার করি যার বর্ণ হচ্ছে লাল, আর বেয়ার দ্রবণে আমরা KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি যার বর্ণ হচ্ছে গোলাপি। ভালো করে মাথায় রাখবা, এই বেয়ার দ্রবণে এই অংশে আমাদের জায়মান অক্সিজেন তৈরি হয়, যেটা ডাবল বন্ড ভেঙে দিয়ে ওখানে OH যোগ করে। যেমন ধরো ব্রোমিন দ্রবণে আমাদের কি যোগ করতেছিল ভাইয়া? ব্রোমিন দ্রবণে যোগ করতেছিল হচ্ছে ব্রোমিন, আর বেয়ার দ্রবণে OH যোগ হয়। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এইটা ভেঙে যে CH2 বন্ড CH2 এদিকে একটা হাত খুলবে, এদিকে একটা হাত খুলবে, এই হাতে OH বসবে, এই হাতেও OH বসবে, দুই হাতে যদি OH বসে তখন এই যৌগের নাম হয় হচ্ছে গ্লাইকল। কি হয়? গ্লাইকল। দেখো এইটা দুইটা OH আছে না, তাহলে এইটাতে আমরা ইথিলিন গ্লাইকল বলতে পারি, ঠিক আছে। দুইটা OH থাকলে গ্লাইকল, যেহেতু 2 কার্বন বিশিষ্ট এই জন্য বলে ইথিলিন গ্লাইকল, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপাইলিন গ্লাইকল, 4 কার্বন বিশিষ্ট হলে বিউটাইলিন গ্লাইকল, এভাবে এটার নাম হয়। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে গ্লাইকল। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের পিওর বেসিক, আমরা বেসিক ক্লাসেও এটা শিখতে পারবো। বাট আমরা এখন দেখবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণে কোনটি ব্যবহার হয়। আমরা বলতে পারছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডি নাম্বার। কারণ কি? এই যে যৌগটা, এই যৌগটার নামই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এই যৌগটার নামই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, তো দেখো আমি যে ইনফরমেশনগুলো তোমাকে দিলাম এখানে আমরা স্লাইডেও লিখে রাখছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাকে আমরা দুইটা পদ্ধতিতে ব্যবহার করি। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ সংযোজন, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের জারণ। দুইটা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখান থেকে আমি ডি নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, পরে বলতে থাকো কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বেগুনি বর্ণ বিনষ্ট করে? বেগুনি বর্ণ। তো খেয়াল করো কোন হচ্ছে যে যৌগটি, কোন যৌগটি হচ্ছে জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যৌগ তার সাথে যদি এই বেয়ার দ্রবণ নিই, যেমন ধরো KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণটা নিই, এই দ্রবণটা নিলে এই কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যে কোনো যৌগই তোমার হচ্ছে এর যে বর্ণটা আছে বর্ণটা বিনষ্ট করবে। তাহলে কোন যৌগটা দেখো তো কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে আমাদের এখানে? দেখো এইটা অ্যালকেন, এইটা দেখো অ্যালকিন, এটা দেখো 4টা কার্বন 8টা হাইড্রোজেন, মানে ডাবল, 4টা কার্বন 8টা হাইড্রোজেন ডাবল। এটাও দেখো অ্যালকিন, এটাও দেখো অ্যালকিন। 5 আছে, 5 এর ডাবল 10, 3 আছে, 3 এর ডাবল 6, 2 আছে, 2 এর ডাবল 4, বাট এখানে সব কাছে কি 6, 8, 12, তাহলে শুধুমাত্র ডাবল আছে একটাই। এইটাকে আমরা যখন বিক্রিয়া করাবো তাহলে কি ঘটবে বলো তো? আমাদের বিক্রিয়া এমন ঘটবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2,
এই যৌগটাই যখন বিক্রিয়া ঘটবে তখন এই ডাবল বন্ড ভেঙে যে এই জায়গায় একটা OH, এখানে একটা OH তৈরি করবে, এইটাকে বলা হচ্ছে গ্লাইকল যৌগ। যখনই তোমার এই বেয়ার দ্রবণ পরীক্ষা হবে এবং এই বর্ণ বিনষ্ট হবে তখন এই গ্লাইকল যৌগ গঠন হবে। গ্লাইকল যৌগের নাম হবে কি? এটার নাম হবে বিউটাইলিন গ্লাইকল। যেহেতু 4 কার্বন বিশিষ্ট এই জন্য এটার নাম হবে বিউটাইলিন গ্লাইকল। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, পরে বলছে অ্যালকাইনের সাথে, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? ভাইয়া আমরা জানি অ্যালকাইন যে যৌগ আছে, অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে আমাদের দাগাতে হবে CnH2n-2, তার মানে সি নাম্বার আসবে আমাদের কারেক্ট আনসার। ওকে, এবার বলতে থাকো কোন যৌগটি অ্যালকাইন। তাহলে 2n-2 এর সাথে আমাদের মিলাইতে হবে কোন যৌগটা অ্যালকাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 5, এখানে আছে 12, মানে 5 এর দ্বিগুণ হচ্ছে 10, তাহলে এখানে বেশি হচ্ছে না। 10 এর দ্বিগুণ হচ্ছে 20, এটাও হচ্ছে না। 8 এর দ্বিগুণ হচ্ছে 16, খেয়াল করে দেখো 8 আছে, এর দ্বিগুণ হচ্ছে কত? 16। 16 থেকে 2 বাদ দিলে C8H14 আসে, CH814 আসে, তার মানে সি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? সি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, গ্রেট। পরে বলছে ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? খুবই সিম্পল। ইথাইন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH। ইথাইন, ইথাইনের আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথাইনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। এখানে আমাদের ত্রিবন্ধন আছে। কয় বন্ধন? ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধনে প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। তাহলে আমি এখানে দাগাইতে পারবো 6টা। প্রশ্নগুলো খুব সিম্পল, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি না বুঝো তাহলে কিন্তু পারবা না। তাহলে কি হলো? ইথাইনের ত্রিবন্ধনে আমাদের টোটাল ইলেকট্রন আছে কয়টা? 6টা। বুঝতে পারছি কিনা? ইয়েস, বুঝতে পারছি। পরে বলছো ক্যালসিয়াম কার্বাইড। খেয়াল করো, এটা হচ্ছে কার্বাইড, এটাকে বলে ক্যালসিয়াম কার্বাইড বা কার্বাইড। এটার সাথে যখন আমরা আদ্র বিশ্লেষণ করি, পানি দিই, খেয়াল করো ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটার সাথে যখনই আমরা আদ্র বিশ্লেষণ করি বা পানি দিই তখন আমাদের এই ক্যালসিয়াম কার্বাইড এখানে CH ট্রিপল বন্ড CH এটা গঠন করে, যেটার নাম হচ্ছে ইথাইন। এই বিক্রিয়াটা একটু মনে রাখার চেষ্টা করবা, যেটার নাম হচ্ছে ইথাইন। আর এইটা এখানে যে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি? ইথাইন পাচ্ছি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। বুঝতে পারছো? ক্যালসিয়াম কার্বাইড। তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখনই আমি আদ্র বিশ্লেষণ করব তখন আমাদের ইথাইন গঠন হবে। ইথাইন মানে কি? এই যে C2H4, এটাকে বলি হচ্ছে আমরা ইথাইন। C2H4 এটাকে বলি হচ্ছে ইথাইন। ওকে, আচ্ছা C2H4 হচ্ছে ইথিন, C2H2 এটাকে বলি ইথাইন, সরি C2H2। এই দেখো আমিও কিন্তু সেম ভুল করতেছি। এরকম কি হবে? তুমি সব জানো, সব পারো, বাট দ্রুত দাগাইতে দাগাইতে তুমি কি করবা? ঠাস করে মনের অজান্তে ভুল করে চলে আসবা। এবার বাসায় এসে তুমি তো ভাববা আরে এটা তো কমন ছিল, কমন এমসিকিউ দাগাইছি। কিন্তু বাসায় এসে দেখবা যেরকম 25-এর ভিতর তুমি 4টা এরকম উল্টাপাল্টা দাগাই ফেলছো, জাস্ট তাড়াহুড়া করতে যে, যেহেতু আমি ধরো অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, তাড়াহুড়া করে পড়াই ফেলতেছি কিছু কিছু জিনিস, তো তাড়াহুড়া করে পড়াইতে যে দেখছো আমারও মনের ভুলে ওটা ভুল হওয়া শুরু হয়েছে। সো এই টাইপের মনের ভুলে ভুলগুলা করা যাবে না। মনের ভুলে ভুলগুলা করবা যখন তখন তোমার হচ্ছে কমন মার্ক, মানে ধরো তুমি পারো তারপরেও তুমি ওটা পারবা না। তো জিনিসটা হচ্ছে এরকম, পরীক্ষা এভাবে দিতে পারা কিন্তু এক্সাম স্কিল, পরীক্ষা এভাবে দিতে পারা এক্সাম স্কিল। সো এক্সামে সব প্রশ্ন কমন আসার পরেও ঠিক করে দাগাইতে পারাটা একটা স্কিল, এটা আমাদের ডেভেলপ করতে হয়। আচ্ছা, পরে আসো। পরে বলছে, পরের কোশ্চেন বলছে অ্যালকাইন থেকে অ্যালকেনে তৈরি করতে কত মোল হাইড্রোজেন লাগে? তাহলে খেয়াল করো আমাদের কাছে অ্যালকাইন আছে, অ্যালকাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH, এটা থেকে আমরা অ্যালকেনে রূপান্তর করব, মানে কি অ্যালকাইন থেকে আমরা একবার হাইড্রোজেন সংযোজন করে CH2 ডাবল বন্ড CH2 তে যাব, আবার এই CH2 ডাবল বন্ড CH2 সাথে আরো একবার হাইড্রোজেন সংযোজন করে আমরা CH3 বন্ড CH3 তে যাব। তাহলে দেখো এটা 2টা ধাপ না ভাইয়া? যদি 2টা ধাপ হয়, খেয়াল করো এটা যদি 2টা ধাপ হয়, 2টা ধাপ হলে এখানে 1 মোল এখানে 1 মোল, টোটাল মিলে আমাদের আসে হচ্ছে 2 মোল। তার মানে বি নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। টোটাল মিলে কত আসে? 2 মোল, বি নাম্বার আসে আমাদের কারেক্ট আনসার। ওকে, পরে আসো। পরে বলছে অ্যালকোহলের শ্রেণীর সাধারণ সংকেত কি? ভাইয়া যখনই অ্যালকোহল বলবে, অ্যালকোহল মানে ROH, OH দেখলে আমরা বুঝে নিব এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের নামের শেষে নল বা অল থাকে, ঠিক আছে, নল বা অল থাকে। এবার দেখো অ্যালকোহলের এখানে আর আছে, আর মানে খেয়াল করো আর মানে CnH2n+1, তার সাথে OH আছে। তাহলে দেখো CnH2n+1 তার সাথে OH, এটা হচ্ছে অ্যালকোহল। এটা দেখো ডি নাম্বারে আছে, এটা কোথায় আছে? ডি নাম্বারে আছে।
ওকে, পরে বলছে দেখো, পরে বলছে যে অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি, খেয়াল করো অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি, অ্যালকোহলের কার্যকরীমূলক বা অ্যালকোহলকে আমরা আর দিয়ে প্রকাশ করি, কার্যকরীমূলক মানে হচ্ছে, কার্যকরীমূলক মানে হচ্ছে OH, তাহলে দেখো আর OH এটা হচ্ছে আমার কার্যকরীমূলক, তার মানে আমি OH পাইলে সেটাকে কার্যকরীমূলক বলতে পারবো, তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছো, সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এবার খেয়াল করো ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ, ভাইয়া ইথিলিন গ্লাইকলের সংকেত পড়াইছিলাম, CH2 বন্ড CH2, এখানে একটা OH থাকে, এখানে একটা OH থাকে, ভাইয়া OH থাকলে এটা জানি কি, OH থাকলে এটা হচ্ছে অ্যালকোহল, তাই না, তার মানে ইথিলিন গ্লাইকল এটা যে আমরা অসম্পৃক্ততার পরীক্ষায় উৎপাদ হিসেবে পাইছি, এটা কিন্তু আসলে অ্যালকোহল, এটা আসলে কি, এটা আসলে অ্যালকোহল, বুঝতে পারছো, তাহলে ইথিলিন গ্লাইকল যে যৌগটা পাইছি ওটাকে আমরা অ্যালকোহল ক্যাটাগরিতে ফেলতে পারবো। আচ্ছা, পরে বলছে দেখো, পরে বলছে যে C3H8 এই যে যৌগটা আমি নিচ্ছি, এইটাকে যখন আমি ক্লোরিনের সাথে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করাবো ঘটনা কি ঘটবে, দেখো C3H8 মানে হচ্ছে CH3 CH3 CH2 CH3 অ্যালকেন, এর সাথে যখনই আমি ক্লোরিন নিব তখন খেয়াল করো এই একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তোমার HCl গঠন করবে, আর একটা ক্লোরিন এখানে সরাসরি বসে যাবে, বসে গেলে CH3 CH2 CH2Cl এটা আসে, CH3 CH2 খেয়াল করো CH3 CH2 CH2Cl এটা আসলো, এইটার সাথে পরবর্তীতে আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করছে, ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি অ্যাকুয়াস হয়, অ্যাকুয়াস হলে না এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যখনই তুমি মাথায় রাখবা যখনই অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি জল, জলীয় দ্রবণ দিলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া হলে যেটা ঘটবে এই সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, এই OH এখানে সরাসরি বসে যাবে, তো OH সরাসরি বসে গেলে CH3 CH2 CH2 এখানে বসবে OH, ভাইয়া OH বসলে এটাকে অ্যালকোহল তৈরি করে ফেলে না, অ্যালকোহল তৈরি করে ফেলে, অ্যালকোহল তৈরি করে ফেললে এটাকে আমরা বলতে পারবো প্রোপানল, তাহলে মাথায় রাখবা যখনই সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস তখন এখানে বিক্রিয়া কি, বিক্রিয়া হবে হচ্ছে প্রতিস্থাপন, এগুলো আমরা বেসিক ক্লাসে আরো সময় নিয়ে পড়াই, বাট যেহেতু এমসিকিউ ক্লাস শর্ট ট্রিক বলে দিলাম, যখনই অ্যাকুয়াস তখন প্রতিস্থাপন, অ্যালকোহল হলে অপসারণ হয়, অ্যালকোহল হলে অপসারণ হয়, ওটা আলাদা ব্যাপার, ওটা আমরা এখন দেখাবো না, জাস্ট এই এমসিকিউর জন্য যেটা দরকার এইটুকুই দেখাই দিলাম। ওকে, এবার খেয়াল করো, পরে বলছে ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড মানে কি, 2 কার্বন বিশিষ্ট CH3 CH2 তারপরে আসে হচ্ছে আয়োডিন, CH3 CH2 তারপরে আসে হচ্ছে আয়োডিন, ইথাইল আয়োডাইড, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড এইটার জলীয় দ্রবণ, এইটা নিয়ে যদি আমি কাজ করি, খেয়াল করো ইথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এটা নিয়ে যদি কাজ করি, বা জলীয় দ্রবণ কি করে, প্রতিস্থাপন বিক্রিয়া করে, তাহলে এই জায়গার এই পটাশিয়াম আর এই আয়োডিন মিলে পটাশিয়াম আয়োডাইড তৈরি করে, এই OH এখানে এসে বসে যায়, বা এই OH এখানে এসে বসে গেলে CH3 CH2 OH এটা বসে, খেয়াল করো CH3 CH2 OH, তাহলে CH3 CH2 OH হলে এটা ডেফিনেটলি অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এইজন্য এটাকে বলা হবে ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল এইজন্য এটাকে বলা হবে ইথানল। ওকে, তাহলে ইথানল পাইলাম आंसर। পরে বলছে দেখো অ্যালডিহাইডের কার্যকরীমূলক কোনটি, খুব সিম্পল, অ্যালডিহাইড মানে আর CHO, CHO মানে অ্যালডিহাইড, আমরা আগেও দেখছি অ্যালডিহাইডের ক্ষেত্রে নামের শেষে নেল পাওয়া যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে দেখো CHO যেটা এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। পরে বলছে দেখো ইথানল, ইথানল বা অ্যাসিটালডিহাইডের সংকেত কি, ভাইয়া ইথানল মানে 2 কার্বন বিশিষ্ট, তাহলে CH3 CHO এইটাকে বলা হচ্ছে ইথানল, এইটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা মাথায় রাখবা, অ্যাসিটালডিহাইড বা ইথানল, ইথানল বা অ্যাসিটালডিহাইড, ইথানল বা অ্যাসিটালডিহাইড এখান থেকে আমরা CH3 CHO এটাকে দাগাইতে পারবো, 2 কার্বন বিশিষ্ট এজন্য ইথানল, এটাকে আমরা আবার অ্যাসিটালডিহাইড বলতে পারবো। ওকে, পরে বলছে ফরমালিন কোনটা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফরমালিন, ফরমালিন হচ্ছে HCHO ফরমালডিহাইড, ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, খেয়াল করো ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ মানে হচ্ছে এই HCHO এর পরিমাণ থাকবে 40% আর পানি এইটার পরিমাণ থাকবে হচ্ছে 60%, এটাকে বলে তোমার এই HCHO বা মিথানলের
40% জলীয় দ্রবণ। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি মিথানল এর 40% জলীয় দ্রবণ, এটা এ নাম্বারে আছে। তাহলে যখনই ফর্মালডিহাইডের কথা বলবে, ফরমালিনের কথা বলবে, তখন ফর্মালডিহাইড বা মিথানল এর 40% জলীয় দ্রবণ। এর ভিতরে মিথানলের পরিমাণ কত? 40%, জলের পরিমাণ কত? 60%। জলের পরিমাণ কত? 60%। এই হচ্ছে আমাদের কাহিনী। দেখো এখানকার ইনফরমেশনগুলো আমি সুন্দর করে লিখে দিছি যে ফর্মালডিহাইডের মিথানল এর 40% আর ফরমালিনের পানির পরিমাণ আছে হচ্ছে 60%। এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, পরে বলছে দেখো ফরমালিনের শতকরা কত ভাগ পানি থাকে? আমরা জানি ফরমালিনের HCl থাকে হচ্ছে 40 ভাগ আর পানি থাকে হচ্ছে 60 ভাগ। তাহলে আমরা এখানে পানির পরিমাণ 60 ভাগ দাগাতে পারবো। ওকে, পরে বলছে দেখো পরেরটা, ফরমালিন হলো আয়তন হিসেবে, ফরমালিনে আয়তন হিসেবে কি পরিমাণ মিথানল থাকে? তাহলে দেখো মিথানল থাকে হচ্ছে কত? 40, একটু আগে দেখছি। তাহলে এখানে আমরা 40% দাগাতে পারবো। ওকে, পরের কোশ্চেন বলছে ভিনেগার হিসেবে ব্যবহার হয় কোনটি? ভাইয়া আমরা জানি ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও বলে এটাকে, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। যেটাই ইথানোয়িক অ্যাসিড এটাকেই বলে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে বলা হচ্ছে ইথানল। 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে বলে ইথানল। তাহলে দেখো আমরা ভিনেগার হিসেবে কোনটা ব্যবহার করি? অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে এইটার 4 থেকে 10% জলীয় দ্রবণকে ব্যবহার করি। তাহলে আমরা এটা মাথায় রাখবো। ওকে, পরে আসো, পরে বলছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? আমরা বলছি ভিনেগার বলে। এবং ভিনেগার কোথায় ব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণে। এটা মাথায় রাখবো, ভিনেগার হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণে ব্যবহার হয়, খাদ্য সংরক্ষণে ব্যবহার হয়। তাহলে খাদ্য সংরক্ষণে আমরা ব্যবহার করি হচ্ছে ভিনেগার। ওকে, এবার বলছে দেখো রেকটিফাইড স্পিড কাকে বলে? খুব সিম্পল, দেখো রেকটিফাইড স্পিড হচ্ছে ইথানল দিয়ে তৈরি হয়। ইথানল, ইথানলের 96% জলীয় দ্রবণ হচ্ছে রেকটিফাইড স্পিড। তাহলে আমরা যখন ইথানল নিয়ে কাজ করব, এটা আমার রেকটিফাইড স্পিড তৈরি করবে। তো দেখো ইথানল নিয়ে রেকটিফাইড স্পিড বলছে কোনটি রেকটিফাইড স্পিডের মূল উপাদান? একটু আগে দেখলাম ইথানল। ইথানল মানে হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে দেখো 1 কার্বন মানে মিথ, 2 কার্বন মানে ইথ, সাথে OH, দ্যাট ইজ ইথানল। 1 কার্বন মিথ, 2 কার্বন ইথ, সাথে OH, দ্যাট ইজ ইথানল। তাহলে ইথানলের 96% জলীয় দ্রবণ আছে। এটাকেই বলছে দেখো ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে আমরা রেকটিফাইড স্পিড বলবো? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা হচ্ছে 96%। ঠিক আছে, 96%। সো বি নাম্বার আসবে আমাদের কারেক্ট আনসার, বি নাম্বার। পরে বলছে দেখো যে রেকটিফাইড স্পিডে ইথানল এবং পানির পরিমাণ কত? তাহলে ইথানল হচ্ছে 96, তাহলে পানি কত? 4। তাহলে ইথানল হচ্ছে আমাদের 96। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মিলাবো, দেখো 96% এটা কিন্তু ইথানল না, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কিন্তু মিথানল। হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে ইথানল কোনটা, ইথানল মিলাইতে হবে। তাহলে দেখো এই যে C3H2OH, এটা কি ইথানল? উত্তর কি, এটা কি ইথানল? দেখো এই জায়গায় ভুল আছে, সংকেতে ভুল আছে। এই জায়গায় ইথানলের সংকেত করতে গেলে C2H5OH এইটা হইতো, অপশনে ভুল দেয়া আছে, এইটা হইতো ইথানলের সংকেত, এইটা তার আবার 96% আর 4% পানি। তো এইটা হইতো কারেক্ট আনসার। ওখানে আমরা রেকটিফাইড স্পিডে যে ভুল করছি, এখানেও ভুল লিখছে ইথানল সংকেত। ওকে, সো এই ছিল আমাদের টোটাল 63টা এমসিকিউ। আশা করছি টোটাল 63টা এমসিকিউ তুমি পারবা। তোমার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাস পর্যন্ত ওয়েট করো, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। সো এমসিকিউ সলভ সিরিজ এইটার যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা তোমাকে অন্য লেভেলে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।